আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত উপসাগরীয় সহযোগিতা পর্ষদের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ সৌদি আরবে রিয়াধে পৌঁছেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ব্রিক্স এনএসএ বৈঠকে যোগ দিতে রাশিয়া সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা ফেরানো হবে না। পণ্য ও পরিষেবা পর্ষদ জিএসটি কাউন্সিল আগামীকাল এক বৈঠকে বিমার প্রিমিয়ামে জিএসটি হার বিষয়ে আলোচনা করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হচ্ছে। জয় দিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ ভারত উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের জিসিসি বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে সৌদি আরবের রিয়াদ যাচ্ছেন। দুদিনের এই সফরে তিনি জিসিসি সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে ড জয়শঙ্কর মঙ্গলবার থেকে দুদিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। বার্লিনে এটি হবে তার তৃতীয় দ্বিপাক্ষিক সফর। ভারত ও জার্মানি দুই দেশের মধ্যেই শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। পাশাপাশি জার্মানি ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। এই সফরে বিদেশমন্ত্রী জার্মান বিদেশমন্ত্রীর পাশাপাশি সেদেশের সরকারের নেতৃত্ব ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ড জয়শঙ্কর এই মাসের ১২ তারিখ থেকে সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভা যাবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি সেখানে ব্রিক্স গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়েও তিনি আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ১০ই সেপ্টেম্বর শ্রী ডোভাল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়া এবং চীনের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতির সঙ্গে এক টেলিফোন বার্তালাপে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মস্কো সফরের কথা জানান ও সম্প্রতি শ্রী মোদী ইউক্রেন সফরে সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার সঙ্গে শান্তি বিষয়েও দুই নেতা আলোচনা করেন বলে জানা গেছে। আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৩ দিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আবুধাবির যুবরাজ হবার পর এই প্রথম তাঁর ভারত সফর। তাঁর সঙ্গে আবুধাবির একাধিক মন্ত্রী, সরকারি আধিকারিক, বাণিজ্য প্রতিনিধি এই সফরে এসেছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, যুবরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামীকাল দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠক করবেন এবং রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকে শ্রদ্ধা জানাবেন। মঙ্গলবার যুবরাজ মুম্বাইয়ে এক বাণিজ্যিক ফোরামের বৈঠকে যোগ দেবেন। তার ভারত সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন কাশ্মীরের বিশেষ মর্যাদা বিষয়ক সংবিধানের ৩৭০ ধারা ফেরানো হবে না। এই ধারা ফিরিয়ে আনার বিষয়ে কংগ্রেস দলের দাবির তিনি কড়া সমালোচনা করেন। 2022 के बाद एक भी पत्थरबाजी की कोई घटना नहीं हुई। कांग्रेस कहते हैं कि 370 को फिर से लाएंगे, लाकर दिखाओ यदि हिम्मत है। जब तक भारतीय जनता पार्टी हिंदुस्तान में रहेगी बहनों भाइयों, कोई मां का लाल यहाँ धारा 370 इम्पोज नहीं कर सकता। জম্মু কাশ্মীরের বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে সওয়াল করে তিনি বলেন, তাঁর দলের নেতৃত্বে সেখানে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হয়েছে। আজ কাশ্মীরের রামবান জেলায় এক নির্বাচনী সভায় শ্রী সিং বলেন, সমগ্র ভারত তথা বিশ্বের মানুষ জম্মু কাশ্মীরের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর যেভাবে নির্বাচনে ভোটারদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে তিনি তার প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লখনৌয়ে বাড়ি ভেঙে মৃতদের পরিবারগুলির কাছে এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। আহতদের প্রত্যেকের জন্যও ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। আগেই জানানো হয়েছে, লখনৌয়ের ট্রান্সপোর্ট নগরে বাড়ি ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা আরও ৩টি দেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে এই বাড়িটি ভেঙে পড়লে বেশ কিছু মানুষ চাপা পড়ে যান। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে আজও সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। আজ রাত থেকে ভোট দখলের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। বিচারের দাবিতে বিদেশের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে আগামীকাল সুপ্রিম কোর্টে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলাটির শুনানি হওয়ার কথা। সিবিআই এর পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে এ বিষয়ে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হতে পারে। অন্যদিকে এই ঘটনার জেরে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ জহর সরকার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা এক খোলা চিঠিতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। এই ঘটনার বিচারের জন্য তিনি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পণ্য ও পরিষেবা পর্ষদ জিএসটি কাউন্সিল আগামীকাল এক বৈঠকে বিমার প্রিমিয়ামে জিএসটি হার বিষয়ে আলোচনা করবে। এছাড়া অনলাইন গেমিংয়ের উপর জিএসটির প্রস্তাব বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কাউন্সিলের ফিটমেন্ট কমিটির বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর জিএসটি হার নিয়ে একটি রিপোর্ট জমা দেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে স্বাস্থ্য বীমার জিএসটি হার কমানোর প্রস্তাব এবং রাজ্যগুলির রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে সম্ভাব্য ঘাটতির বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে বীমার প্রিমিয়ামের ওপর 18% হারে জিএসটি ধার্য করা হয়। সম্প্রতি সংসদের অধিবেশন চলাকালীন বিভিন্ন বিরোধী দলের সদস্যরা স্বাস্থ্য এবং সাধারণ বীমার প্রিমিয়ামকে জিএসটি থেকে ছাড় দেওয়ার প্রস্তাব তুলেছিলেন। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরিও এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের স্বার্থে সাক্ষরতার গুরুত্ব সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর 8ই সেপ্টেম্বর এই দিনটিকে পালন করা হয়। এবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল ভাবনা বহুভাষিক শিক্ষার প্রসার, পারস্পরিক বোঝাপড়া ও শান্তির জন্য সাক্ষরতা। কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রাক্কালে গতকাল স্পেকট্রাম অব লিটারেসি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, সাক্ষরতা মানুষের মধ্যে মুক্তি নিয়ে আসে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমায়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শ্রী ধনখড় জাতীয় শিক্ষানীতির উপর জোর দেন। তিনি বলেন, এই নীতি দেশের শিক্ষা জগতে আমূল পরিবর্তন আনবে, যা দেশের যুব সমাজের প্রতিভা এবং শক্তির উন্মোচন ঘটাবে। From this platform, I will appeal to states that have not adopted national education policy to rethink, revisit, because this national education policy is a game changer. This national education policy allows our youth to fully exploit their talent and energy, and it gives importance to all languages. ভারতে এক যুবকের দেহে সন্দেহজনক মাঙ্কি পক্সের জীবাণু পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ওই রোগীকে একটি বিশেষ হাসপাতালে পৃথকভাবে রাখা হয়েছে এবং তার দেহের বিভিন্ন নমুনার পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সম্প্রতি ওই যুবক আফ্রিকার মাঙ্কি পক্স অধ্যুষিত একটি দেশে সফর করেছিল বলে জানা গেছে। তবে এ নিয়ে অযথা আতঙ্কিত হবার নেই বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনে আজ ইসলামপুরগামী মগধ এক্সপ্রেস ট্রেনটি দুভাগে ভাগ হয়ে যায়। পূর্ব মধ্য রেলের মুখপাত্র জানিয়েছেন, দুটি কামরার যোগসূত্র বা কাপলিং খুলে এই বিপত্তি ঘটে। তবে হতাহতের কোনো খবর নেই। ওই মুখপাত্র জানান, বক্সার দানাপুর সেকশনে আজ সকাল 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি দুর্ঘটনা উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে, তবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি। ওই সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রধানমন্ত্রী কুসুম যোজনা রেজিস্ট্রেশনের নামে প্রতারকরা 8,000 টাকা করে চেয়ে একটি নকল চিঠি প্রকাশ করেছে বলে পিআইবি সূত্রে সাবধান করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পত্র সূচনা ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের নকল চিঠি বিভিন্ন মানুষের কাছে পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই ধরনের প্রতারণামূলক চিঠি থেকে মানুষকে সাবধান করে দিয়েছে। প্যারিস প্যারালিম্পিকে গেমসে ভারত 7টি সোনা, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ পদক পেয়ে তাদের অভিযান শেষ করেছে। 29টি পদক পেয়ে ভারত পদক তালিকায় 18তম স্থান পেয়েছে। এ যাবৎকালের মধ্যে এটি এক রেকর্ড। গতকাল ভারতের নভদীপ সিং 47.32 মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে রৌপ্য পদক পান। পরে ইরানের প্রতিযোগী বাতিল হয়ে গেলে নভদীপকে স্বর্ণপদক দেওয়া হয়। গতবারের চ্যাম্পিয়ন ভারত জয় দিয়ে পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে। চীনের হুলুনবুইরেতে আজ ভারত 3-0 গোলে চীনকে হারিয়ে দিয়েছে। ভারতের পক্ষে সুখজিৎ সিং, উত্তম সিং এবং অভিষেক গোল করেছেন। আগামীকাল ভারত দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে। আজ মালয়েশিয়া ও পাকিস্তানের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছে। জাপান ও কোরিয়ার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। দুদলই 5টি করে গোল করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত উপসাগরীয় সহযোগিতা পর্ষদের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 ধারা ফেরানো হবে না। খবর শেষ হলো।